আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহিম ফয়সাল কানন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দ্রাব্যতা টপিকটা নিয়ে। এই টপিকের যত কনসেপ্ট আছে এবং ভার্সিটিতে যত প্রশ্ন আসে সবগুলো সমাধান করে দিব। আজকের ক্লাসটা আয়োজন করা হয়েছে গণিত পাঠশালা এবং কেমিস্ট্রি ক্যানভাসের পক্ষ থেকে। গণিত পাঠশালা আমার বড় ভাই সোহন ভাই, উনি অনেক ভালো গণিত পড়ায়। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। তো আজকে আমরা কি পড়বো? দ্রাব্যতার বেসিক আলোচনা এবং বিগত বছর প্রশ্ন সলভ। তো মনে করো, তুমি তো এতটুক জানোই যে দ্রবণ বিষয়টা কি, যেহেতু তুমি এখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো একটা দ্রবণ যখন আমরা বানাই, এখানে বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়। যখন আমরা দ্রাব্যতার বিষয়টা নিয়ে আলোচনা করি, তখন আমাদের বিভিন্ন বিষয় আলোচনায় রাখতে হয়। তো দ্রাব্যতার ক্ষেত্রে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো একটা ফিক্সড টেম্পারেচার। আমাদের একটা ফিক্সড টেম্পারেচার অবশ্যই মেনটেন করতে হবে। তো মনে করো আমরা একটা ফিক্সড টেম্পারেচারে বিভিন্ন আমরা বিভিন্ন ধরনের দ্রবণ বানাবো। দ্রবণ বানানোর পর আমরা বুঝতে যাব কোনটাতে আমাদের দ্রবণ সম্পৃক্ত হচ্ছে, কি যেটাকে আমরা দ্রাব্যতা হিসেবে ডিনোট করব। তো দেখো, মনে করো এই যে এখানে আমরা একটা পাত্র নিছি, এই পাত্রে আমরা পানি মনে করো আছে, আমাদের পানি আছে। তো এখানে আমরা কিছু মনে করো চিনি দিলাম, আমরা শরবত বানাচ্ছি, আমরা চিনি দিলাম, ঠিক আছে। মনে করো এইখানে এই যে পানি যে আছে, এখানে মনে করো যে আমরা 5 মোল চিনি দিচ্ছি। 5 মোল চিনি দিছি। আবার এই যে এখানেও মনে করো পানি আছে আমাদের, এখানে আমরা চিনি দিলাম। এখানে আমরা মনে করো যে 10 মোল চিনি দিছি। একইভাবে এইখানেও আমরা পানি তো ছিলই, আমরা আবার চিনি দিলাম। এখানে মনে করো আমরা 12 মোল চিনি দিছি। তো এখন তোমার যে পাত্র, ধরে নাও সবগুলাতে 1 লিটার করে পানি আমরা রাখছিলাম। তো সবগুলোতে আমরা 1 লিটার করে পানি রাখছিলাম। এই 1 লিটার পানিতে সর্বোচ্চ সর্বোচ্চ মনে করো যে 10 মোল দিলে আমরা একটা পারফেক্ট মিক্সচার পাই। পারফেক্ট ম্যাক্সিমাম 10 মোল, ম্যাক্সিমাম 10 মোল দিলে আমরা একটা পারফেক্ট মিক্সচার পাই বা সলিউশন পাই। এই যে আমরা যে সর্বোচ্চ যতটুকু দ্রব, এই যে নির্দিষ্ট পরিমাণ পানিতে একটা ফিক্সড টেম্পারেচার দিলাম এবং আমরা একটা পারফেক্ট সলিউশন পাইলাম, এটাই হলো আমাদের সম্পৃক্ত দ্রবণ। এটা আমাদের সম্পৃক্ত দ্রবণ। আর এই যে এখানে সর্বোচ্চ 10 মোল দিলে আমরা পারফেক্ট পাই, এখানে কম পাইছি, এখানে কম দিছি, আমরা 5 মোল দিছি মাত্র। তো এটা কি? অসম্পৃক্ত। আর এখানে দেখো আমাদের 10 মোল দিলে আমরা পারফেক্ট পাই, ম্যাক্সিমাম 10 মোল দিলে আমরা পারফেক্ট পাই, কিন্তু আমরা দিছি 12 মোল। তার মানে কি, এই যে আমাদের এখানে কি, এই যে কিছু জমে কিছু নিচে অদক্ষিণ হিসেবে পড়ছে, এটা কি? অতিপৃক্ত। এটা হলো অতিপৃক্ত। তো আমাদের এই যে সম্পৃক্ত দ্রবণটা, এই যে সম্পৃক্ত দ্রবণটা এখানে কি, আমরা 10 মোল দিছি 1 লিটারে, এবং এটাই ম্যাক্সিমাম দিলে আমরা একটা পারফেক্ট সলিউশন পাই। তাহলে এইটার ঘনমাত্রা কত হলো? 10 মোল/লিটার। এটা কি? এটার কি ঘনমাত্রা? আর সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সেটাই হলো আমাদের দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, এটাই কি আমাদের দ্রাব্যতা। এটুকু মাথায় রাখতে হবে। সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা পেলাম, এটা আমাদের দ্রাব্যতা।
তো একটা দ্রবণ যখন সম্পৃক্ত হয়, একটা দ্রবণ আমরা বানাইলাম, সেটা যখন সম্পৃক্ত হবে তখন এটা উন্মুখী অবস্থায় থাকবে, রাসায়নিক সাম্য অবস্থায় চলে যাবে। সম্পৃক্ত দ্রবণের যে আমরা মিক্সচারটা পাইলাম, সলিউশনটা পাইলাম, সেটা একটা রাসায়নিক সাম্য অবস্থায় থাকবে। এটুকু আমাদের মাথায় রাখা উচিত। দ্রাব্যতা, দ্রাব্যতা মূলত চারটা জিনিসের উপর নির্ভর করে। তাপমাত্রা, এটা একটা মানে মোস্ট কমন একটা ফ্যাক্টর। এছাড়াও তুমি যে দ্রাবকটা নিতেছো সেই দ্রাবকটাও এখানে অনেক গুরুত্বপূর্ণ, এবং যে দ্রবটা তুমি দিবা সেই দ্রবটা গুরুত্বপূর্ণ, এবং চাপ। এখন এক্ষেত্রে কথা আছে, এই যে এই তিনটা তোমার আয়নিক কঠিন যৌগের ক্ষেত্রে, আর এই যে চাপ, তোমরা জানো কঠিন এবং তরলের ক্ষেত্রে চাপের তেমন কোনো প্রভাব নেই। চাপ গ্যাসীয় পদার্থের জন্য কাজ করে। তো এটা কি আমাদের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নিয়ে যখন আলোচনা করব, এটা তোমরা এই যে দ্রাব্যতা নিয়ে পাইতেছি 4 নাম্বার পার্টে তোমরা পাবা, হেনরির ধ্রুবক নিয়ে আলোচনা করবো তখন। এটা কি শুধুমাত্র গ্যাসের জন্য। তো দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, দ্রাবক কি? ধরো পানি, এটা কি সর্বোৎকৃষ্ট একটা দ্রাবক। তো তোমরা যখন পানিতে 1 ফোঁটা তেল দাও কখনো মিশে না, কিন্তু যখন আবার লবণ দাও মিশে যায়। কেন মিশে যায়? এই প্রিন্সিপালটা, লাইক ডিজলভ লাইক, এই প্রিন্সিপালটার কারণে মিশে যায়। এই প্রিন্সিপালটার কারণে মিশে যায়। লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল মানে কি? যেমন এখানে যখন আমরা লবণ দিব, এটা কি মিশবে। এখানে যখন আমরা লবণ দিব এটা কি মিশে যাবে। কিন্তু এখানে তেল দাও, এখানে তেল দিলাম আমরা, কিন্তু এটা কি মিশবে না, মিশবে না। কেন মিশবে না এটা বুঝতে হবে। পানি, পানি আমাদের কি একটা পোলার দ্রাবক। পানি কি পোলার, পানি আমাদের পোলার। এটা কি, এটাও আমাদের কি পোলার। আর এই যে তেল, তেল সাধারণত কি জৈব যৌগ হয়, আর জৈব যৌগ কি হয় নন পোলার হয়। তো দ্রাবকের প্রকৃতিটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি পোলার দ্রাবকেই কেবল পোলার দ্রব দ্রবীভূত করতে পারবে, নন পোলার দ্রব কখনোই পোলার দ্রাবকে দ্রবীভূত করতে পারবে না। এটাই আমাদের কি লাইক ডিজলভস লাইক প্রিন্সিপালের কথা। এখন আসি আমরা দ্রবের প্রকৃতি। যেমন আগের বার আমরা কি বললাম যে আমরা পানি নিছিলাম, পানিতে আমরা NaCl লবণটা দিছি এবং সেটা মিশছে। তো এই যে পানিতে NaCl লবণটা মিশলো, এটার যে একটা দ্রাব্যতা তুমি পাবা, অন্য কোনো লবণ দিলে সেই দ্রাব্যতা তুমি পাবা না। কেন পাবা না? কোন একটা দ্রাবকে যখন আমরা দ্রব দেই, এটা দ্রবীভূত হয়, ওই যে দ্রবটা দিলাম সেই দ্রবটার যে ক্যালাসের গঠন, সেই গঠনটার উপর নির্ভর করে তার দ্রাব্যতা কি হবে।
দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে যে দ্রাব্যতা হবে সেটা নির্ভর করবে দ্রবের ক্যালাসের উপর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন এই যে এই চার্টটা হাজি স্যারের বই থেকে নেওয়া। তোমরা জানো ভার্সিটি অ্যাডমিশন কিংবা মেডিকেল অ্যাডমিশনের জন্য হাজি স্যারের বই খুবই একটা গুরুত্বপূর্ণ বই। এমনও ভার্সিটির প্রশ্ন হতে পারে যে এগুলোতে যে কোনো একটা তোমাকে চাইতেই পারে, কিংবা মেডিকেল চাইতে পারে। তোমরা এটা দেখে নিবা। যেমন এখানে দেখো কি বলছে, 1 লিটার পানিতে এবং তাপমাত্রা ফিক্সড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্রাব্যতা মানে তাপমাত্রা তোমার ফিক্সড হবেই। 1 লিটার পানিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে কয়টা যৌগ দেওয়া আছে, যৌগগুলো দ্রাব্যতা এক একটার এক এক রকম। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো দ্রবের প্রকৃতির ক্ষেত্রে কি, দ্রবের যে ক্যালাস গঠন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আসো অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রভাবক, যেটা তাপমাত্রা এবং আয়নিক কঠিন যৌগের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রভাবক। তো আমরা যখন কেমিক্যাল রিঅ্যাকশন দেই তখন সাধারণত 2 ধরনের বিষয় আমরা দেখতে পাই, যে হয়তো বিষয়টা তাপোৎপাদী বিক্রিয়াতে হয় কিংবা তাপহারী বিক্রিয়াতে হয়। তো যখন তাপহারী বিক্রিয়া সংঘটিত হয় তখন মনে রাখবা, তাপহারী বিক্রিয়ায় তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন তোমার দ্রাব্যতা বাড়বে। কেন দ্রাব্যতা বাড়বে? তাপহারী বিক্রিয়ায় তোমরা কি জানো, তাপহারী বিক্রিয়া যখন আমরা তাপমাত্রা বাড়াই তখন আমাদের যে সাম্যাবস্থা সেটা কি সামনের দিকে মুভ করে, ডান দিকে মুভ করে। আর ডান দিকে মুভ করলে কি দ্রাব্যতাটা বেড়ে যায়। এই যে বলছি তোমাদের প্রথমে যে সম্পৃক্ত অবস্থায় যখন যায় কোনো একটা দ্রবণ তখনই তার দ্রাব্যতা নির্ণয় করা যায়, এবং ওই সম্পৃক্ত অবস্থাটা রাসায়নিক সাম্যাবস্থায় থাকে। তো এই ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াবা তাপহারী পদার্থের ক্ষেত্রে, তখন দেখবা যে তোমার দ্রাব্যতা বেড়ে গেছে। এই উদাহরণগুলা তোমার মনে রাখা খুবই জরুরি। কেন জরুরি? এগুলো বইয়ে দেওয়া আছে, আমি এক জায়গায় তোমাকে সাজিয়ে দিছি। এবং এই উদাহরণগুলো তোমার মনে রাখার উপর তোমার ভার্সিটির বিভিন্ন এমসিকিউ তুমি সলভ করতে পারবা। আবার তাপোৎপাদী প্রক্রিয়ায়, তাপোৎপাদী প্রক্রিয়ায় আমরা কি জানি, যখন আমরা তাপমাত্রা বাড়াই সাম্যাবস্থা কি ব্যাকওয়ার্ড হয়। আর ব্যাকওয়ার্ড হলে কি হয়, দ্রাব্যতা আমাদের কমে যায়। আমাদের কি দ্রাব্যতা কমে যায়। তো তুমি যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা দেখো, গ্রাফটা হবে তোমার এরকম। এদিকে যদি দ্রাব্যতা থাকে আর এদিকে যদি তাপমাত্রা থাকে, তাহলে তোমাদের গ্রাফটা হবে এরকম, দ্রাব্যতা বাড়তেছে। আবার একইভাবে যদি তুমি তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা দেখো, এদিকে দ্রাব্যতা এদিকে তাপমাত্রা, দেখবা তোমার দ্রাব্যতাটা কমতেছে। সাধারণত এই যে সালফেট, এগুলা তাপোৎপাদী বিক্রিয়াতে থাকে। এই উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন এই যে দেখো, আমরা কি জানি, চুনের মধ্যে যখন আমরা পানি দিই তখন কি আমাদের যে দ্রবণটা হয় সেটা কিন্তু গরম হয়ে যায়, তাপোৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া কি ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রা কমে যায়। গ্লোবাল লবণ, এটা তো তোমরা জানোই গ্লোবাল লবণ কি। তো গ্লোবাল লবণে একটু ব্যতিক্রম দেখা যায়। গ্লোবাল লবণ শুধু না, ক্যালাসের যে দ্রবণগুলো আছে যেমন ব্লু বিট্রিয়াল, কপার সালফাইড ইনটু 5 পানি, এগুলোতেও তোমরা কি ব্যতিক্রম দেখতে পাবা। এই গ্লোবাল লবণের ক্ষেত্রে যখন তুমি 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাবা
32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাবা, তখন তোমার তাও দ্রাব্যতাটা বাড়তে থাকবে। এবং এটা কি, এই পোর্শনটা কি তোমার, এই পোর্শনটা কি তোমার তাপ হারি বিক্রিয়ার মতো কাজ করতেছে, তাই না? এই পোর্শনটা তোমার তাপ হারি বিক্রিয়ার মতো কাজ করতেছে। কিন্তু যখন তুমি 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবা, তখন কি, এই যে এখানে যে তোমার পানিটা আছে, এই পানিটা নিরোধিত হয়ে যাবে। এটা নিরোধিত সোডিয়াম সালফেটে পরিণত হবে। তখন কি, এই যে দেখো তাপোৎপাদী বিক্রিয়ার মতো ঘটনা ঘটছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ব্যতিক্রম। এবং এই যে তাপমাত্রাটা অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি কোন একটা দ্রাবকে একটা দ্রব দিছ, এই দ্রবের যে মনে করো পানিতে তুমি একটা দ্রব দিছ, এই দ্রবের যে ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো, এগুলো যে তাপ শক্তি শোষণ করে তাদের যে ল্যাটিস থেকে ভেঙে যাবে, এই যে যে শক্তিটা সংগ্রহ করবে সেটা হলো তোমাদের ল্যাটিস শক্তি, যারা ল্যাটিস এনথালপি নামে পরিচিত। আর এই যে এর ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো ভেঙে গেল এবং এরা যে পানির সাথে দ্রবীভূত হবে, তখন যে শক্তিটা নির্গত হবে সেটাই তোমাদের কি, হাইড্রেশন হাইড্রেশন শক্তি, হাইড্রেশন এনথালপি। তো এই যে এই দুইটা দেখো দিছি, যে ল্যাটিস এনথালপি যখন বেশি হয়, কোন একটা দ্রবের ল্যাটিস এনথালপি যখন বেশি হয়, তখন কি সেটা কি পানিতে ইনসলুবেবল, অদ্রবণীয়। আর যখন হাইড্রেশনাল এনথালপি বেশি হয়ে যায়, তখন কি দ্রবণীয় হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মাথায় রাখতে হবে। তো দেখো, রাজশাহীতে 16-17তে প্রশ্ন আসছে, কোন যৌগে পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি? আমরা কিন্তু মাত্রই পড়লাম পূর্বের স্লাইডে। কোন দ্রবের, কোন দ্রবণে দ্রবীভূত হওয়ার যৌগের দ্রবণে দ্রবীভূত হওয়ার শর্ত কি? এই যে তোমাদের যে ল্যাটিস এনথালপিটা, এই ল্যাটিস এনথালপিটা হাইড্রোজেন এনথালপির থেকে ছোট হতে হবে। এই যে ল্যাটিস এনথালপি হাইড্রোজেন এনথালপি থেকে ছোট, এটাই কি দ্রবীভূত হওয়ার শর্ত। তো এখানে এই যে 2 নম্বর অপশন, হাইড্রোজেন এনথালপি বড় ল্যাটিস এনথালপি থেকে, এটা মাথায় রেখো। যখন লেড ক্লোরাইডকে যখন গরম পানিতে লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয়, কিন্তু শীতল পানিতে অদ্রবণীয়, কারণ কি? এটি পোলার আয়ন, ল্যাটিস এনথালপি ইজ গ্রেটার দ্যান হাইড্রোজেন এনথালপি। এখন পোলার অপোলার বিষয়টা তোমার এইখানে দরকার নাই, তোমার এখানে যে এই ল্যাটিস এনথালপি হাইড্রোজেন এনথালপিতে কাজ চালাতে হবে। তো ল্যাটিস এনথালপি যখন এটা শীতল থাকে, যখন এটা শীতল পানিতে থাকে, তখন এটা যখন শীতল পানিতে থাকে তখন এটা ল্যাটিস এনথালপিটা বেশি থাকে। এই ল্যাটিস এনথালপি বেশি থাকার কারণে এরা শীতল পানিতে অদ্রবণীয় হয়। যখন এটাকে উত্তপ্ত করা হয়, গরম পানি দেওয়া হয়, তখন এর হাইড্রোজেন এনথালপি বেশি হয়ে যায় ল্যাটিস এনথালপি থেকে, তখন এটা কি দ্রবীভূত হয়। তো আমাদের অপশন কি 3 নাম্বারটা। বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে দ্রবগুলোর দ্রাব্যতার বিন্যাস। এখানে দেখো আমাদের সোডিয়াম পটাশিয়াম দুই ধরনের ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে 2 ধরনের, নাইট্রেট আর কি ক্লোরেট। তো তুমি মাথায় রাখবা যে নাইট্রেট লবণগুলোর যে দ্রবণীয়তা ক্লোরাইড লবণগুলোর থেকে বেশি হয়। কেন বেশি হয়? এই নাইট্রেট লবণ, এই যে অ্যানায়নটা, এটার আকার এটার থেকে বড়, ক্লোরাইডের থেকে বড়। এবং এই যে পটাশিয়াম এবং সোডিয়াম যখন আয়নিত হয়, তখন এই পটাশিয়ামের আকার থাকে বড় ক্যাটায়ন, এবং এই সোডিয়ামের আকারটা থাকে ছোট। তো আকার ছোট হওয়ার কারণে সোডিয়ামের হাইড্রোজেন এনথালপি বেশি হয়ে যায়।
এর জন্যই কি সোডিয়াম নাইট্রেটটা পটাশিয়াম নাইট্রেট থেকে বেশি দ্রবণীয়, এবং এইখানেও সোডিয়াম ক্লোরাইডটা পটাশিয়াম ক্লোরাইড থেকে বেশি দ্রবণীয়। তো আমাদের কি 1 নাম্বার এটার উত্তর। জলীয় দ্রবণে কোনটি সত্য নয়, মানে কি মিথ্যা? মিথ্যা, এই যে দেখো প্রথমটাই উত্তর আমাদের। কেন? এই যে নাইট্রেট লবণ, কি বলছি নাইট্রেট লবণ গুলো কি তাপহারী হয়, দেখাইছি প্রথমে, মনে করো নাইট্রেট লবণ গুলো কি তাপহারী হয়। তাপহারী হলে কি ঠান্ডা হয়ে যায়, সিস্টেমটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে বলছি কি উত্তপ্ত, তার মানে কি এটাই মিথ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেহেতু হাজির স্যারের বইয়ের, এবং হাজির স্যারের বইয়ে তুমি ওনার নিজের বানানো অনেক এমসিকিউ পাবা, যেগুলো খুবই সুন্দর। এটা যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসতেই পারে। এই যৌগটা বলছে যে নিম্নোক্ত কোন দ্রবণে বেশি হবে এর গ্রাব্যতাটা। এখন দ্রাব্যতা বিষয় করে কি প্রকৃতির উপর, দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতির উপর। এটা তো একটা খাত, এটাও একটা খাত, তার মানে কি এটা কি প্রথমে কি বাদ, এটা বাদ। এখন এই তিনটাই তো আমাদের কি অ্যাসিড, এই তিনটাই আমাদের অ্যাসিড। কিন্তু এখানে একটু ব্যাপার হলো, এই যে ক্যালসিয়ামটা আছে, এই ক্যালসিয়ামটা যখন তুমি এই যে সালফিউরিক অ্যাসিডে দিবা, তখন কি যে এই যে যে সালফেটটা আছে, সেই সালফেটের সাথে সে বিক্রিয়া করে ফেলবে। একইভাবে এখানে দিবা কার্বনিক অ্যাসিডে দিবা, ওইটার সাথে বিক্রিয়া করে ফেলবে। কিন্তু এই যে এখানে দিলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যখন এটা দিবা, তখন এটা কোনো বিক্রিয়া করবে না, এবং কি দ্রাব্যতাটা বেশি হবে। তো এটা আমাদের প্রথম পার্ট গেল। আবার পরবর্তী পার্টে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।